হ্যালো ভিউয়ার্স, অপারেশন অ্যাপিক ফিউরি বন্ধ হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের উপর আক্রমণ করে, সে আক্রমণের নাম দিয়েছিল অপারেশন অ্যাপিক ফিউরি। তাই তার সো কল্ড ফ্রিডম প্রজেক্টও বন্ধ, সেটা ডোনাল্ড ট্রাম্প নিজে ডিক্লেয়ার করেছে এবং আশা করছে ইরানের সাথে একটি চুক্তি হবে। কিন্তু প্রশ্ন হলো এই, প্রফেসর স্যাক্স, জেফ্রি স্যাক্স, যিনি কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর পলিটিক্যাল ইকোনমিক্সের, উনি একটি কথা পরিষ্কার করেছে যে ইরান কতটা সহজ মনে আমেরিকার সাথে চুক্তি করবে বা করতে যাবে এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। কারণ আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদের হত্যা করেছে। সুতরাং এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও ভেবে দেখতে হবে। এবার ডোনাল্ড ট্রাম্প আরেকটি কথা বলেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কোনো কিছুই পরিষ্কার করে না, বলেছে যুদ্ধ বন্ধ। এবং মার্কো রুবিও বলেছে যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ বন্ধ, কিন্তু নৌ অবরোধ প্রত্যাহার করছে না। তো বিষয়টি আসলে পরিপূর্ণভাবে মীমাংসা হলো না। আমি মনে করি ট্রাম্প আসলে কোনো বিশ্বস্ত মানুষ না। তার কথা আমার মনে হয় ইরান খুবই সতর্ক। এই ব্যাপারে পরিষ্কার করেছে ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, উনি খুব পরিষ্কার করে বলেছেন যে ইরানের সাথে আমেরিকার চুক্তি করতে হবে কোনো চাপ প্রয়োগ না করে। কারণ ইরান আমেরিকার কোনো চাপে কোনো রকম চুক্তি করবে না, চুক্তি হবে সমানে সমানে। এবং আব্বাস আরাকচি বেইজিংয়েও একই কথা বলেছেন যে আমরা একটা সর্বাত্মক চুক্তি করতে চাই। এবং এই সর্বাত্মক চুক্তি আব্বাস আরাকচি এই সর্বাত্মক চুক্তির মাধ্যমে যেটা বলতে চেয়েছেন সেটি হলো এই, যে 14টি পয়েন্ট বা দফা ইরান যে আমেরিকা দিয়েছে, সেই 14টি দফা যেন এই চুক্তির মধ্যে প্রতিফলিত হয়। এখন ইরানের আমেরিকার কিছু দুঃসংবাদ বলি। ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ পুরো ইউরোপ বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে যে ইউরোপের আকাশ দিয়ে আমেরিকার অস্ত্রবাহী কোনো বিমান যেতে পারবে না। তাইলে এটা টেকনিক্যালি বা স্ট্র্যাটেজিক ডিফেন্সের ক্ষেত্রে আমেরিকা একটা বড় ধরনের সমস্যায় পড়েছে। যদি আমেরিকা স্বাধীনভাবে ইউরোপের আকাশের উপর দিয়ে কোনো অস্ত্রবাহী বিমান নিয়ে আসতে না পারে, তাইলে ইরানকে কখনোই আর বিমান আক্রমণে আর পদানত করতে পারবে না। কারণ আমেরিকা পূর্ণ উদ্যমে বিমান আক্রমণ করতে পারবে না ইউরোপের আকাশ ব্যবহার না করে। আর আরেকটি বিষয় হলো এই, কিউবাকে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে বিভিন্নভাবে সমস্যা তৈরি করছে, বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে, কিউবাকে একটা আতঙ্কের মধ্যে রাখছে। ডোনাল্ড ট্রাম্পের একটি কৌশল হলো এই, বিভিন্ন মন্তব্য দিয়ে, বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে যেই দেশটিকে তার পছন্দ নয় বা যেই দেশটিকে তার হস্তগত করলগত করার অপচেষ্টায় থাকে, সেই দেশের বিরুদ্ধে সমানে কথা বলতে থাকে। এবং কিউবার বিরুদ্ধে ওভার দ্য মান্থ ডোনাল্ড ট্রাম্প এইসব বক্তব্য রেখে যাচ্ছে, একটা চাপে ফেলছে। এবং কিউবা যাতে তেল না পায়, তেল সংকটে পড়ে, সেটাও ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন মন্তব্যের মাধ্যমে পাকে প্রকারে বোঝানোর চেষ্টা করেছে। পুতিন সেটার জবাব দিয়েছে। পুতিন পরিষ্কার বলেছে যে কিউবার জ্বালানির দায়িত্ব রাশিয়া নেবে। এবং শুধু বলাতেই সীমাবদ্ধ রাখেনি ভ্লাদিমির পুতিন, অলরেডি 1 লক্ষ টন জ্বালানি তেল কিউবাকে দিয়েছে। সুতরাং এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং ডোনাল্ড ট্রাম্প আরেকটি খুব হাস্যকর প্রস্তাব দিয়েছে ইরানকে, যে ইরান যেন সাদা পতাকা উত্তোলন করে আত্মসমর্পণ করে। সাদা পতাকা উত্তোলন হলো শান্তির বার্তা। তো শান্তির বার্তা, সাদা পতাকা উত্তোলন করতে হবে তো আমেরিকাকে। এটা ইরান কেন করবে সাদা পতাকা উত্তোলন? আক্রমণ তো করেছে আমেরিকা। আমেরিকা যদি যুদ্ধ বন্ধ করে শান্তি প্রস্তাব দিতে চায়, তাহলে সাদা পতাকার উত্তোলনের বিষয়টি আমেরিকা থেকে আসবে, ইরান কখনই করবে না। আর ইরান এমন জাতি নয় যে সাদা পতাকা উত্তোলন করে আত্মসমর্পণের চিত্র প্রদর্শন করবে আমেরিকাকে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই আশা করা একেবারেই দুরাশা মাত্র। আর আরেকটি জিনিস হলো এই, যে আমেরিকার কংগ্রেস বলে দিয়েছে যে আবার যদি নতুন করে আমেরিকা বা ট্রাম্প যদি
ইরানকে আক্রমণ করতে চায় তো সরাসরি কিন্তু কংগ্রেসের পারমিশন লাগবে। কংগ্রেস এবং সেনেট এই দুটি হাউজেরই পারমিশন ছাড়া আর ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করতে পারবে না, এটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। এদিক থেকে চীনের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সামনেই বলেছেন বেইজিংয়ে যে আমেরিকা ইরানের উপর যে যুদ্ধ করছে বা যুদ্ধ চাপিয়ে দিয়েছে এটা একটা অবৈধ যুদ্ধ। আমি মনে করি পৃথিবীর দ্বিতীয় পরাশক্তি চায়নাকে বাণিজ্যিকভাবে কল্পনা করলে পরাশক্তি হিসেবে রাশিয়ার আগে বিবেচনা করা হয়। সেই দেশের পররাষ্ট্র মন্ত্রী যখন মন্তব্য করেন যে আসলে যে যুদ্ধটা আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর করেছে সেটি একটি অন্যায় যুদ্ধ, অবৈধ যুদ্ধ, সেটা কিন্তু কূটনৈতিকভাবে এই মন্তব্যের অনেক গুরুত্ব থাকে এবং সেই মন্তব্য অনেক গুরুত্ব বহন করে। সবচেয়ে বড় কথা হলো এই যে আজকে যে বিষয়টি যে জেফ্রি স্যাক্স একটি কথা বলেছেন, যিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল ইকোনমিক্সের অধ্যাপক। তিনি আজ গত বছর ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছিল সেই থেকেই তিনি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ে মন্তব্য দিয়ে আসছেন। তার গতকালকের একটি মন্তব্য আমি শুনেছি, সেটাই উনি স্পষ্ট করেছেন যে ইরান কখনো মন খুলে আমেরিকার সাথে কোনো ধরনের চুক্তিতে আবদ্ধ হতে পারবে না। এই জন্য যে আমেরিকা এবং ইসরায়েল অন্যায়ভাবে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে আকস্মিক আক্রমণের মাধ্যমে। শুধু তাই নয়, ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে এবং ইরানের স্কুলে আক্রমণ চালিয়ে 169 জন শিশুকে হত্যা করেছে। ডোনাল্ড ট্রাম্প একদিন এগুলোর জন্য ট্রাম্পকে বিশ্বের আদালতে হাজির হতে হবে শিশু হত্যাকারী হিসেবে, সাধারণ মানুষ হত্যাকারী হিসেবে। এবং আমিও মনে করি যে এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর অবস্থা কিন্তু একই, দুইজনই কিন্তু সাধারণ নাগরিকের হত্যাকারী, শিশু হত্যাকারী। এই বিষয়টি কিন্তু আসলেই বিবেচনার দাবি রাখে। আর শেষ করব পশ্চিমবঙ্গের নির্বাচন দিয়ে। এই বেশ কয়েক বছর যাবতই ভারতের নির্বাচন নিয়ে অনেক কথা উঠছে, ভারতের নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে নির্বাচন হয়ে গেল কয়েকদিন আগে সেটি কিন্তু যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং তৃণমূল না, শুধু তৃণমূল করে না, এমনও অন্যান্য দল বলেছে যে নির্বাচনটি আসলে খুব ফেয়ার হয়নি। ভারতের নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে ভারতের গণতন্ত্র কিন্তু প্রশ্নের মুখোমুখি হবে। এই নির্বাচনে অনেকেই বলে যে মমতা ব্যানার্জিকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে। ভারত একটি অনেক বড় দেশ, পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ জনসংখ্যার বিবেচনায়। সেই দিক থেকে ভারতে আগে কখনো নির্বাচন নিয়ে কখনো কথা উঠতো না, প্রশ্নবিদ্ধ হতো না। এই পশ্চিমবঙ্গের নির্বাচন, আরও অন্যান্য স্টেটে নির্বাচন হয়েছে, সেগুলো কম বেশি প্রশ্নবিদ্ধ ছিল, কথা উঠেছে, কিন্তু এই পশ্চিমবঙ্গের নির্বাচনটি নিয়ে যে আলোচনা সেটা বিশ্বব্যাপী আলোচনা চলছে। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অনেকেই উৎকণ্ঠিত এবং উদ্বিগ্ন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।